আমেরিকা ইসরায়েল এই যুদ্ধকে যেভাবে তারা ব্যবহার করছে, ইরানও কিন্তু সেইভাবেই তাদের ন্যারেটিভটা তৈরি করতে চেষ্টা করছে, এবং ইসরায়েল যে ন্যারেটিভটা তৈরি করে ডোনাল্ড ট্রাম্পকে মানে এই যুদ্ধে আসতে বাধ্য করলো, সেই ন্যারেটিভটাই ভুল। সে কিন্তু এই সাম্রাজ্যর কিন্তু ভাঙনটা ওইখানে যে তারা সত্যকে কিন্তু ধারণ করতে পারছেন না। পাকিস্তানের কিন্তু এই এই যে ভূমিকাটা তারা পালন করছে, এবং ইরানের সাথে তাদের যে ঘনিষ্ঠ সম্পর্কটা ডেভেলপ করেছে, এটা শুধুমাত্র যে রাজনৈতিক বা শান্তি আলোচনা সেটা না। আমেরিকা কিন্তু পরাজিত হয়েছে ইরানের হাতে, এবং এই পরাজয় বরণ করে নেওয়া আমেরিকার পক্ষে সত্যিই কঠিন। সেটা হচ্ছে যে আমেরিকার প্রতিটা প্রেসিডেন্ট এই গণহত্যার জন্য কিন্তু দায়ী। চর্চা ডিকোডে স্বাগত। যুক্তরাষ্ট্রে যখন স্বাধীনতার ২৫০তম বার্ষিকী পালিত হচ্ছে, ঠিক সেই সময় ইরানে চলছে তার বিপরীত চিত্র, শোকের মাতম। কি জন্য? ৪ মাস আগে তাদের প্রিয় নেতা নিহত হয়েছিলেন ইসরায়েলের হামলায়। তার অন্ত্যেষ্টিক্রিয়া বা দাফন সম্পন্ন হতে চলেছে। এই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা গিয়ে উপস্থিত হচ্ছেন তেহরানে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ, হাজার হাজার বলাটাও কম হয়ে যায়, লাখ লাখ মানুষও সেখানে গিয়ে উপস্থিত তাদের প্রিয় নেতাকে বিদায় দেওয়ার জন্য। পুরো বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক বদরুল আলম খান। অধ্যাপক খান, আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আপনার কাছে নিশ্চয়ই শুনবো যে এর এর বিশেষত্বগুলো কি কি। তা প্রথমেই যে জিনিসটা মনে হচ্ছে যে গত ২৮ ফেব্রুয়ারি প্রথম দিনের আক্রমণে প্রায় নিহত হয়েছিলেন আপনার আয়াতুল্লাহ খামেনি। আয়াতুল্লাহ খামেনির সঙ্গে তার পরিবারের অন্য সদস্যরাও নিহত হয়েছিলেন। কিন্তু তাকে ৪ মাস পর্যন্ত মানে তার দেহকে, মৃতদেহকে রাখা হলো, এবং আজ বলা হচ্ছে যে ৯ জুলাই তারিখে তার দাফন কাজ সম্পন্ন হবে। তো এই সময়, এত সময় পরে কেন এই এটা নেওয়া হলো? এটা একটা ভালো প্রশ্ন, এবং এই প্রশ্নের দুটো দিক আছে। একটা হচ্ছে যে এত দেরি, ঠিকই ৪ মাস একটা লম্বা সময়, এবং আমাদের ইসলাম ধর্মে তো আছেই যে যত তাড়াতাড়ি শবদেহ দাহ শবদেহ সৎকার করা যায় সেটাই হচ্ছে সবচেয়ে ভালো পথ, এবং সেটাই করা উচিত। আমি জানি না শিয়া ধর্মে কোনো পার্টিকুলার বিধান আছে কি না যেখানে কোনো সময়সীমা বেঁধে দেওয়া নেই। এটা 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 নিয়ে আমরা চিন্তা করতে পারি বা ভাবতে পারি। আরেকটা দিক হচ্ছে যে একটা পলিটিক্যাল ব্যাপার আছে। পলিটিক্যাল দিকটা হচ্ছে যে ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু করে যুদ্ধ শেষ, অর্থাৎ MOU সাইন করা পর্যন্ত যে সময়টা, সেই সময়টা একটা অস্থির সময় ছিল, এবং ধ্বংসলীলা, ইরানে যথেষ্ট ধ্বংস করেছে আমেরিকা। ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণে, এবং বিশেষ করে তেহরান শহরে, এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ইত্যাদি ইত্যাদি, তারপরে আমেরিকার অবরোধ, এইসব মিলিয়ে একটা অস্থিতিশীল একটা পরিস্থিতি ছিল। এই পরিস্থিতিটা হয়তো ইরানি নেতাদেরকে উদ্বুদ্ধ করেছে যে কালক্ষেপণ করে সুন্দরভাবে হোমেনি, এবং হোমেনি হচ্ছে তাদের ধর্মীয় গুরু, ধর্মীয় নেতা, এবং তার যে ভাবমূর্তি বিশ্বব্যাপী শিয়া সম্প্রদায়ের মধ্যে আছে, এবং শুধু শিয়া সম্প্রদায় বলবো না আমি, এমনকি মুসলিম যারা সুন্নি মতে বিশ্বাস করে তাদের ভেতরেও তার একটা ভালো ভাবমূর্তি আছে। সুতরাং তাকে প্রপার ওয়েতে একটা মানে তাকে বিদায় দেওয়া, এটার জন্যে একটা মোটামুটি একটা শান্তিপূর্ণ সময় খুঁজে বের করা, আমার মনে হয় যে এই দিকটা তারা লক্ষ্য করেছিল। কিন্তু ৪ মাস এটা দীর্ঘ মনে হতে পারে, কিন্তু ওই দিক থেকে যদি বিচার বিবেচনা করি যে তাকে প্রপার একটা বেরিয়াল দেওয়া, তাহলে সেখানে আমাদের এটা মেনেই নিতে হয়। এবং অবশ্যই ইরানের যারা নেতৃস্থানীয় লোকজন আছেন বা রাষ্ট্রপ্রধান আছেন, তারা এই বিষয়টা নিশ্চয়ই চিন্তা করেছে ধর্মীয় দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে, এবং তারাই মনে করেছে এটাই হচ্ছে প্রপার সময়
তাকে শেষ বিদায় জানানোর। তো যে আপনার যেখানে আয়াতুল্লাহ খামেনির কফিনটা রাখা আছে, সেখানে কিন্তু আরো বেশ কয়েকটা কফিন দেখলাম যে কফিনের মতো রাখা আছে। একটি কফিন রাখা আছে একদম খুব ছোট্ট কফিন। বলা হচ্ছে যে ওই ছোট্ট কফিনে খামেনির যে নাতনি ১৪ মাস বয়সী নাতনি তার মরদেহ ওইখানে রাখা আছে এবং ওর পাশে ওই কফিনের পাশে একটা ছবি রাখা আছে। মানে ওই মেয়েটির ছবি যার ১৪ মাস বয়স, মুখে একটা লজেন্স দেয়া, যার পুরো শিশু সুলভ মানে মানে তার সে শিশু এখনো সে শিশুই বলতে হবে তাকে। তো এই ছবি রেখে দেয়া বা এর মাধ্যমে ইরান আসলে সারা দুনিয়াকে কি মেসেজ দিতে চাচ্ছে? আ আ পৃথিবীতে যা কিছু ঘটে, বিশেষ করে রাজনৈতিক এবং এই যে যুদ্ধের মতো একটা ঘটনা যেটা ঘটে গেল, দীর্ঘ ৪০ দিন ব্যাপী যে যুদ্ধ, এটারও তো একটা রাজনৈতিক তাৎপর্য আছে এবং আমেরিকা, ইসরায়েল এই যুদ্ধকে যেভাবে তারা ব্যবহার করছে, ইরানও কিন্তু সেইভাবেই তাদের ন্যারেটিভটা তৈরি করতে চেষ্টা করছে এবং এই যুদ্ধের যে রেজাল্টটা সেটা তারা আ আ উপস্থাপন করার চেষ্টা করছে নানাভাবে। সেটা ধর্মীয় দিক থেকে হতে পারে, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং আইডিওলজিক্যাল বা আদর্শগত দিক থেকে। এখন এই হোমেনির নাতনির যে ছবিটা তার মরদেহের পাশে রাখা আছে, এটা একটা সিম্বলিক ব্যাপার বলে আমি মনে করি। অনেকের কাছে নাও মনে হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় এটা সিম্বলিক এই জন্যে যে ২৮শে ফেব্রুয়ারি যখন ইসরায়েল বোমা হামলা করে কেবলমাত্র আয়াতুল্লাহ হোমেনিকেই হত্যা করেনি, তার সাথে আরও প্রায় ৪০ থেকে ৪৫ জন সেনা কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হোমেনির পরিবারের বেশ কয়েকজন সদস্য, এমনকি বর্তমানে যে মুস্তফা হোমেনি তিনিও সেখানে ছিলেন কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেছেন। সুতরাং এদের ওইখানে ওই ৪০ জনের ওখানে মরদেহ সেখানে নেই, আছে এই নাতনির মরদেহ এবং তার একটা ছবি। এটা দিয়ে ইরান আমার মনে হয় প্রমাণ করতে চায় যে আমেরিকা তো অনেক কিছুই বলে। প্রথম দিনের হামলায় কিন্তু মেরাব যে শহরে স্কুলে ১৬৮ জন ছাত্রী এবং তাদের বয়স ছিল ১৪ বছরের নিচে, ১৪ বছরের নিচে, ৮ থেকে ১৪ বছরের মধ্যে তাদেরকে হত্যা করলো এবং এই হত্যার যে একটা সিম্বলিক ভ্যালু আছে সেটা এই নাতনির মৃতদেহ এবং তার ছবি দিয়ে আমার মনে হয় ইরান সেটাকে তুলে ধরতে চেয়েছে। এমনকি আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিমানে করে ইরানিয়ান ডেলিগেশন সুইজারল্যান্ডে গেল বা এমনকি পাকিস্তানের ইসলামাবাদে গেল, সেটা কিন্তু ফ্লাইট নাম্বার মিনাব ১৫৩ কি ১৫৪ এরকম একটা ডিজিট ছিল আর কি। সুতরাং সবকিছু সেখানে সিটে প্রত্যেকের ওই ফাঁকা সিটগুলোতে ওই মেয়েদের ছবি রাখা ছিল। সেটা সঠিক। সুতরাং এগুলো সিম্বলিক ভ্যালু আছে এবং একটা ইমোশন তো ক্রিয়েট করা। এত ছেলে এত মেয়ে মারা গেল ১৬৮ জন এবং হোমেনি পরিবারের সদস্যরা মারা গেল। এমনকি এই ক্ষুদ্র একটা তার জীবন ১৮ মাসের কি ১৯ মাসের, তাই না? সুতরাং এই যে মৃতদেহটা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সিম্বলিক প্রতীকী যে ভ্যালুটা সেটা ইরান এক্সপ্লয়েট করতে চায়, অবশ্যই করতে চায়, সব দেশই করে এবং আমার মনে হয় সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে দেখতে পারি। তো এই এই অনুষ্ঠানে যে দাফন অনুষ্ঠান যেটা হতে চলেছে ১ সপ্তাহব্যাপী অনুষ্ঠান, এখানে কিন্তু সারা বিশ্ব থেকে বিভিন্ন ও পর্যায়ের লোকজন যাচ্ছেন। মানে সরকারের লোকজন, সরকারের বাইরেও অন্যান্য দলীয় লোকজন, বিভিন্ন পর্যায় থেকে শিয়া ধর্মীয়, আপনি যেটা বললেন যে শিয়া ধর্মীয় নেতারা, এমনকি সৌদি আরবও যাচ্ছে। কিন্তু এইখানে একটি বিষয় হলো যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি একটি নাকি গোপন মেসেজ পাঠিয়েছিলেন মানে পৃথিবীর সমস্ত সব জায়গার মার্কিন দূতাবাসগুলোতে এবং ওই মেসেজে বলা হয়েছিল যে যারা বা যে দেশের সরকার বা প্রতিনিধিরা আপনার এই খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন, এই অংশ নেওয়ার যাদেরই দেখা যাবে তাদেরকে আমেরিকা বন্ধু হিসাবে ভাববে না। কিন্তু সেটাকে উপেক্ষা করেই আপনার প্রায় ১০০-র বেশি দেশের প্রতিনিধি দল এখন কিন্তু তেহরানে আছেন। এটাকে তাহলে কিভাবে? মার্কো রুবিও
সেক্রেটারি অফ স্টেট হিসেবে আমরা তাকে জানি। সে 26শে জুন মাসে, হ্যাঁ 26শে জুনে সে তার দপ্তর থেকে একটা চিঠি পাঠায় বিশ্বের প্রতিটা দেশে, 195টি দেশে, এবং সেখানে সে জানায় যে তাদেরকে ডিসকারেজ করে যেন হোমেনির এই অন্ত্যেষ্টিক্রিয়ায় তারা অংশ না নেয় যেন। কিন্তু তাকে উপেক্ষা করে আপনি যেটা বললেন যে 110 কি 115 এরকম একটা সংখ্যক দেশের প্রতিনিধি গেছে। রাশিয়া থেকে প্রতিনিধি গেছে, মেদভেদেভ সেখানে গেছেন, যিনি সাবেক প্রেসিডেন্ট, যিনি প্রধানমন্ত্রী, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যিনি রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের প্রধান, তিনি সেখানে গেছেন। চীন থেকে এসছে অ্যাসিস্ট্যান্ট স্পিকার, বাংলাদেশ থেকে গেছে আমাদের স্পিকার, তারপরে আজেরবাইজান থেকে শুরু করে আলবেনিয়া এবং আরও অনেক দেশ যারা সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়ার দেশ, তারা সেখানে প্রতিনিধি পাঠিয়েছে, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, এবং অনেক দেশ থেকে আরও অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ গেছে, শিয়া প্রতিনিধিরা গেছে বিভিন্ন দেশ থেকে, ইরাক থেকে শুরু করে সিরিয়া, লেবানন। সুতরাং এটা একটা একটা প্রদর্শনী বলবো আমি, যে আমেরিকা তো মনে আছে আমাদের যে 28শে ফেব্রুয়ারি যখন আক্রমণ করে তার 1 মাস আগে বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু ওয়াশিংটনে গিয়েছিল এবং যে ডোনাল্ড ট্রাম্পকে বলেছিল যে ইরানে বর্তমান সরকারের পক্ষে কোনো শক্তি নেই বা কোনো জনসমর্থন নেই, তাকে যদি একটুখানি পুশ করা হয় তাহলে এই সরকারের পতন হবে, এবং সেই পুশ হিসেবে তারা ওই আক্রমণটা করে 28শে ফেব্রুয়ারি ভোর রাত্রে। কিন্তু এটা থেকে প্রমাণিত হলো যে আসলে এই যে সমস্ত দাবিগুলো যারা তারা করেছিল যে ইরানের এই ইসলামিক সরকারের কোনো জনসমর্থন নেই, সেটা যে কতটুকু ভুল সেটা এটা থেকে প্রমাণ পাওয়া যায়। কিন্তু এর সাথে আমি আর একটা দিক যোগ করতে চাই। এই যে একটা ধাক্কা দিয়ে ইরানের সরকারকে সরিয়ে দেওয়ার যে দাবিটা, এটা এসেছিল বেঞ্জামিন নেতানিয়াহুর থেকে, এবং এর আগে একটা সার্ভে করা হয়েছিল, এবং এই সার্ভেটা করা হয়েছিল বেঞ্জামিন নেতানিয়াহু এটা প্রমাণ করার জন্যে যে আসলেই সেখানে জনসমর্থন নেই। এই সার্ভেটা করেছিল নরওয়েতে একটা প্রতিষ্ঠান, এবং এই নরওয়ের প্রতিষ্ঠানকে এই সার্ভের জন্য টাকা দিয়েছিল আমেরিকার সিআইএ, এবং সেখানে দেখানো হয়েছিল যে ইরানের 82% মানুষ এই সরকারকে চায় না। সুতরাং এই যে ন্যারেটিভটা যেটা তৈরি করা হলো, বিশেষ করে ইসরায়েল যে ন্যারেটিভটা তৈরি করে ডোনাল্ড ট্রাম্পকে মানে এই যুদ্ধে আসতে বাধ্য করলো, সেই ন্যারেটিভটাই ভুল। সুতরাং এখানে আমাদের মনে রাখতে হবে যে এই যে আজকাল কিন্তু সত্য কোনটা না সেটা কিন্তু সত্য কি সেটা দিয়ে নির্ধারিত হয় না, সত্যকে ম্যানুফ্যাকচার করা হয়, তৈরি করা হয়। এবং এটা আমরা দেখেছি ইরাকের বিরুদ্ধে যখন আমেরিকা এবং নেটো যখন আক্রমণ করে, এই যে ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন বলে যে একটা তথাকথিত একটা যুক্তি দাঁড় করিয়ে ইউনাইটেড নেশনসে যে এবং সারা পৃথিবীতে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করে আমেরিকা এই যুদ্ধে গেল, এই সত্যটা তো সত্য না, এটা মিথ্যা। কিন্তু মিথ্যাকে সত্য হিসেবে ম্যানুফ্যাকচার করা, এটাই হচ্ছে আজকের দিনের আমেরিকা বলি, পশ্চিমা বিশ্ব বলি, এদের এটা একটা ধরন, একটা প্যাটার্ন হয়ে গেছে। সুতরাং এই যে 115টি দেশের নেতৃবৃন্দ আজকে তেহরানে অবস্থান করছে এবং তারা সমবেদনা জানাচ্ছে, দুঃখ প্রকাশ করতে গেছে সেখানে সশরীরে, ইসরায়েলের হুমকি সত্ত্বেও সেখানে তারা গেছে, এটা থেকে এটাই প্রমাণিত হয় যে পৃথিবী কিন্তু আজকে অন্যদিকে মোড় নিচ্ছে। পৃথিবীর গতিধারা, বিশেষ করে রাজনৈতিক গতিধারা, আমেরিকা যেটা বলছে বা ইসরায়েল যেটা বলছে সেটা যে সত্য না, সেটা প্রমাণ করার জন্যই কিন্তু তারা এই ঘটনাটা এবং এই দুঃখজনক একটা পরিপ্রেক্ষিতে তারা যে সেখানে যে উপস্থিত হচ্ছে, এটাই প্রমাণ করে যে বিশ্ব আজকে কিন্তু ওই ম্যানুফ্যাকচার সত্যকে তারা আর সত্য বলে গণ্য করছে না। তারা সত্যিকার অর্থে
দেখতে পাচ্ছে যে আমেরিকার ভূমিকা কি, ইসরায়েলের ভূমিকা কি, এবং এখানে কিন্তু পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপের নেতৃবৃন্দকে এখানে কিন্তু ডাকা হয়নি, ইচ্ছা করেই ডাকা হয়নি। এবং ইরান কিন্তু বলেই দিয়েছে যে আপনারা আমাদের এখানে অনভিপ্রেত, আমরা এক্সপেক্ট করি না আপনারা এখানে আসুন, কারণ আপনারা ওই যুদ্ধে অংশ নিয়েছিলেন পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে। এবং সেটা জাপানের ক্ষেত্রে প্রযোজ্য, দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, তাইওয়ানের ক্ষেত্রে প্রযোজ্য, সিঙ্গাপুরের ক্ষেত্রে প্রযোজ্য। যে চিঠিটা মার্কো রুবিও পাঠিয়েছিল, সেই চিঠিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে সমস্ত অন্য অন্য দেশের, এই 195টা দেশের সংখ্যাগরিষ্ঠ দেশ আজকে এখানে ইরানে আসলো। কেবলমাত্র আসেনি দক্ষিণ আমেরিকা, এবং দক্ষিণ আমেরিকা আসেনি এই থ্রেটের কারণে, এই হুমকির কারণে। সুতরাং আমেরিকা যে মানে সফল হয়েছে এখানে তাদের ডিপ্লোম্যাসিতে, কূটনৈতিক তৎপরতায়, সেটা আমি বলবো না। সুতরাং এটা থেকে কিন্তু বোঝা যায় যে আমেরিকার শক্তি, এবং এই যুদ্ধে আমেরিকা যে পরাজিত হয়েছে সেটা পৃথিবীর মানে মানুষ সেটা বুঝতে পারছে, এবং সেইভাবে তারা তাদের পথ নির্ধারণ করবে বলে আমি মনে করি। তো আপনি বলছিলেন যে এক জরিপে নরওয়ের একটি প্রতিষ্ঠান জরিপ চালিয়েছে, সেই জরিপের পয়সা দিয়েছে সিআইএ, এবং সেখানে বলা হয়েছে যে ইরানের 82% মানুষ তাদের বর্তমান শাসকদের উপর যে তাদের আস্থা নেই সেই কথাটি বলেছিল। কিন্তু এখন এই যে আয়াতুল্লাহ খামেনির এখন দাফন অনুষ্ঠান যে হচ্ছে 7 দিন ধরে, সেখানে তো তেহরানে পুরো দেশের মানুষ ভেঙে পড়েছে। সেখানে লক্ষ লক্ষ মানুষ, এবং তারা যে শোক এবং তাদের ভেতরে এক ধরনের প্রতিশোধ নেয়ার কথাও দেখা যাচ্ছে। এবং শুধু একমাত্র এখনো কয়েকদিন বাকি আছে, সেখানে আয়াতুল্লাহর আরো 3 সন্তানকে দেখা গেছে, কিন্তু যিনি তার স্থলাভিষিক্ত হয়েছেন মুস্তফা আলী খমেনি, তিনি তাকেই শুধুমাত্র সেখানে দেখা যায়নি। তো এই যে ইরানের সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ নেতা পর্যন্ত সবাই যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, এটাকে কি মানে ট্রাম্প বা পশ্চিমা বিশ্ব যেভাবে দেখছিল বা যেভাবে তাদের দেখানো হচ্ছিল, তার সঙ্গে কি আদৌ বাস্তবসম্মত? বাস্তবের সাথে কোনো সম্পর্ক নেই। এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি অবাক হয়ে গেছেন যে এত লোক এখানে ওই আয়াতুল্লাহ খমেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় তারা অংশগ্রহণ করছে। এটা অবাক হওয়ারই ব্যাপার, কারণ তাদের ধারণা নেই ইরান সম্পর্কে, ইরানের সামাজিক কাঠামো সম্পর্কে তাদের ধারণা নেই, তাদের নেতৃত্বের প্রতি জনসমর্থন কতটুকু আছে। এবং আগেই বলেছি যে সত্যকে তারা ম্যানুফ্যাকচার করে, এবং সেইভাবেই কিন্তু তারা চালাতে চেষ্টা করে, কিন্তু একটা পর্যায়ে যে কিন্তু ধরা খেতেই হয়, কারণ বাস্তবতা তো ভিন্ন। খোমেনির এই অন্ত্যেষ্টিক্রিয়া 7 দিন ধরে চলবে, এবং তার পাশাপাশি আমি একটা দেখলাম ইউরোপের কোনো একটা দেশে এটা নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, অর্থাৎ আয়াতুল্লাহ খোমেনির মৃতদেহটাকে একটা একটা মঞ্চে সাজিয়ে রেখে 7 থেকে 10 জন মনে হয়, এবং তাদের মাথার টুপির সাথে ইসরায়েলি ফ্ল্যাগ, এবং তাদের গায়ে আছে মনার্কি বা ওই রেজা শাহ পাহলভির সময় যে ইরানের যে ফ্ল্যাগ ছিল সেই পতাকা গায়ে জড়িয়ে তারা ব্যঙ্গ করছে এই অন্ত্যেষ্টিক্রিয়াকে। সুতরাং আপনি একদিকে দেখেন যে 8 জনকে নিয়ে, এবং সেটাও কিন্তু পশ্চিমা বিশ্বের মিডিয়া কিন্তু সেটা ফলাও করে প্রচার করছে, অথচ তারা যে নানাভাবে এই যে প্রায় 2 কোটি লোক সেখানে পার্টিসিপেট করছে, এটাকে তারা কিন্তু আন্ডারমাইন করার চেষ্টা করছে। চেষ্টা করে দেখাচ্ছে যে না, তেমন বেশি লোক যায়নি, কয়েক লক্ষ এরকম আর কি, এরকম একটা হিসাব দিয়ে তারা এটাকে প্রচার করার চেষ্টা করছে, কিন্তু আসল সত্য তো সেটা না। এবং এটাই হচ্ছে বড় সমস্যা। আমি যদি সত্যকে ধারণ না করতে পারি, এবং সেই সত্যের উপরে ভিত্তি করে যদি আমি আমার রাজনৈতিক সিদ্ধান্তগুলো না নেই, বিশেষ করে আমেরিকার মতো একটা দেশ, এবং এই সাথে আমি এটাও যোগ করতে পারি, আমেরিকা কিন্তু তার 250 বছরের এই বর্ষপূর্তি, তার জন্মের বর্ষপূর্তি পালন করেছে, আমার মনে হয় শেষ হয়ে গেছে বা এখনো চলছে। আমাদের পক্ষ থেকে, চর্চার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমেরিকার বাসীদেরকে আমরা অভিনন্দন জানাই, এবং তাদের নানা যে সমস্ত সাফল্য সেটা তো আমরা অস্বীকার করতে পারি না, ইতিবাচক দিকগুলো আছে। এরকম একটা সভ্যতা গড়ে তোলাও কিন্তু একটা চারটিখানি কথা না, মাত্র 13টি
ছোট ছোট ওই কলোনি বা বসতি থেকে শুরু করে আজকের দিনের এই যে বিশাল একটা সাম্রাজ্য তৈরি করেছে, সে কিন্তু এই সাম্রাজ্যর কিন্তু ভাঙনটা ওইখানেই যে তারা সত্যকে কিন্তু ধারণ করতে পারছেন না, বা সত্যের উপরে ভিত্তি করে তারা সিদ্ধান্ত নিতে পারছে না, এবং এটাই কিন্তু তার পতনের মূল হবে। সুতরাং আমেরিকার এই যে 250 বর্ষ পূর্তি উপলক্ষে স্বাধীনতার তাদের এটাও কিন্তু রিফ্লেক্ট করা উচিত যে আমাকে যদি সত্যিকার অর্থে এই 250 বছরের যে সাফল্য সেটাকে টিকিয়ে যদি রাখতে হয় এবং পৃথিবীকে সত্যি যদি কিছু দেওয়ার থাকে, তাহলে অবশ্যই সত্যকে গ্রহণ করে নিতে হবে। এবং ইরানের সাথে এবং এই গালফ স্টেট যেগুলো আছে তাদের সাথে সম্পর্কের একটা নতুন প্যাটার্ন, একটা নতুন আর্কিটেকচার তৈরি করা, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। আপনি যেটা বললেন যে মুর্তজাকে দেখা যায়নি, আয়াতুল্লাহ মুর্তজা খমেনিকে দেখা যায়নি, 7 দিনের একটা শোক প্রক্রিয়া, এটা একদিনের না, 2 দিনের না, 7 দিনের। আমরা হয়তো জানি না যে তিনি তাকে আমরা দেখতে পাবো কিনা তার বাবার এই অন্ত্যেষ্টিক্রিয়ায়। কিন্তু আর একটা দিক হচ্ছে যে এটা কিন্তু একটা সিকিউরিটির ব্যাপারও আছে, যে তাকে হত্যা করার একটা হুমকিও কিন্তু ইসরায়েল দিয়েছিল, এবং ইসরায়েল তো হত্যা করার নানা ধরনের হুমকি দিয়ে এসছে। বিশেষ করে ইরানের ডেলিগেশন যারা সুইজারল্যান্ডে গিয়েছিল, যারা ইসলামাবাদে গিয়েছিল, তাদেরকে হত্যা করার নিউ ইয়র্ক টাইমস বিশাল একটা প্রতিবেদন তৈরি করেছে। আচ্ছা, এখন এখানে কিছু কথা বলার আছে আমার। সেটা হচ্ছে এই যে যখন আপনার লারিজানিকে হত্যা করা হলো, লারিজানিকে হত্যা করার 2 দিন পরে পাকিস্তানের গোয়েন্দা বিভাগের যিনি প্রধান, আমার নামটা এখনই তাৎক্ষণিকভাবে মনে আসছে না, কিন্তু তিনি ইরানের কর্মকর্তাদের কাছে ফোন করেন, করে বলেন যে আমরা কিছু সাহায্য করতে পারি কিনা। তো এই যে হত্যাগুলো হচ্ছিল একটার পর একটা হত্যা, বিশেষ করে নেতৃস্থানীয় লোকদের, এই হত্যার পেছনে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বড় ভূমিকা পালন করে। সমস্ত কিছু কিন্তু রেগুলেটেড হয়, কোথায় গালিবাফ বা কোথায় লারিজানি যাচ্ছে সেই রকম হাজার হাজার তথ্য নিয়ে তারা একটা প্যাটার্ন তৈরি করে, এবং সেই প্যাটার্নের উপরে ভিত্তি করে তারা কিন্তু লোকেট করে যে এই লোকটা কোথায় আছে এখন, এবং সেইভাবে কিন্তু আক্রমণটা চালানো হয়। আমেরিকা এবং ইসরায়েল সেটা করে। এখন লারিজানিকে হত্যা করার পরে পাকিস্তান ইরানের সাথে কন্ট্যাক্ট করে, বলে যে আমরা তোমাকে সাহায্য করতে চাই। সাহায্যটা কি? সাহায্যটা হচ্ছে এই যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে, ইন্টেলিজেন্সের যে কোডটা সেটাকে ডিকোড করা, অর্থাৎ সেটাকে ডিসফাংশনাল করা, সেটার যে মানে সফটওয়্যার বা সেটার যে যান্ত্রিক যে বৈশিষ্ট্য সেটা কিন্তু তৈরি করেছে চীন, এবং সেই চীন তৈরি করে এটাকে কিন্তু হ্যান্ড ওভার করেছে পাকিস্তানের কাছে, এবং পাকিস্তান কিন্তু ওর উপরে ভিত্তি করে বলেছে ইরানকে তোমাকে সহায়তা করতে পারি আমরা, এবং ইরান কিন্তু সেটা গ্রহণ করে নিয়েছে। লারিজানির মৃত্যুর পর এই পর্যন্ত কোনো হত্যা হয়েছে? বড় ধরনের কোনো হত্যা হয়নি। এবং পাকিস্তান কিন্তু এটাও হুমকি দিয়েছিল যে যদি কোনো হত্যার অ্যাটেম্পট হয়, বিশেষ করে তাদের সেনাবাহিনীর প্রধান এবং আসিফ মুনির এবং তাদের প্রধানমন্ত্রী, তাদের উপরে যদি আক্রমণ হয়, যখন তারা ইসলামাবাদ থেকে সুইজারল্যান্ডে এই শান্তি আলোচনায় যাচ্ছিল, তাদের উপরে যদি আক্রমণ হয় তাহলে ইসরায়েলকে ধ্বংস করে দেবো, ইতিহাসের পাতা থেকে ইসরায়েলের অস্তিত্ব আমি মুছে দেবো, পাকিস্তান বলেছিল। সুতরাং পাকিস্তানের কিন্তু এই যে ভূমিকাটা তারা পালন করছে, এবং ইরানের সাথে তাদের যে ঘনিষ্ঠ সম্পর্কটা ডেভেলপ করেছে, এটা শুধুমাত্র যে রাজনৈতিক বা শান্তি আলোচনা সেটা না, অনেক টেকনিক্যাল দিক আছে যেটা চীনের মাধ্যমে পাওয়া, এবং সেই চীনের টেকনোলজিটাকে ব্যবহার করে পাকিস্তান কিন্তু আজকে ইরানকে অনেক নানাভাবে উপকৃত করছে এবং তাদেরকে শক্তিশালী করছে। এটা একটা উদাহরণ। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে একেবারে মহাশক্তিধর এবং তার কোনো বিকল্প নেই, বা তাকে বাধা দেওয়ার অন্য কোনো বিকল্প শক্তি নেই, সেটা পাকিস্তান কিন্তু প্রমাণ করেছে, যদিও এটা চীনের সহায়তায় যে না, আছে বিকল্প, এবং সেটাকে মুক্ত করা যেতে পারে, এবং এআই এর যে কার্যক্ষমতা সেটাকে নস্যাৎ করে দেওয়া যায়। তো আপনি বলছিলেন যে
মানে আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস স্বাধীনতা বার্ষিকী চলছে। এই সময় কেউ কেউ বলছেন, বিশেষত আমেরিকার মধ্যে একটা বিরাট মত আছে যে আমেরিকার দুর্ভাগ্য হচ্ছে যে তাদের এই স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে তারা ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্ট পেয়েছেন, এবং যেই প্রেসিডেন্ট দেশ বা জাতিকে দুই ভাগে ভাগ করে ফেলছেন। তো তিনি, এই ডোনাল্ড ট্রাম্প, আপনার আয়াতুল্লাহ খামেনির দাফন অনুষ্ঠান নিয়ে বলেছেন যে এইখানে একসঙ্গে তো তোমরা সবাই আছো, আমি চাইলেই, আমি যদি ইচ্ছা করি তাহলে একেবারেই তোমাদেরকে শেষ করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি, নিকেশ করে দিতে পারি। তাহলে এই একটা লোক তাহলে কোন পর্যায়ে, তার মেন্টালিটি কোন পর্যায়ে, যে একটা মানুষের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ কাজটা চলছে, সেইখানে বিভিন্ন দেশ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ধর্মীয় লোকজন গেছেন, তাদেরকে এইভাবে কি হুমকি দেয়া যায়? হ্যাঁ, হুমকি দেওয়া যায়। আমি মনে করি যে এই হুমকিটা কিন্তু কোনো আকস্মিক ব্যাপার না, বিশেষ করে যদি আমরা ডোনাল্ড ট্রাম্পের তার চরিত্র এবং ব্যক্তিত্বকে দেখি। বেসিক্যালি তিনি হচ্ছেন একজন নার্সিসিস্ট, তিনি আত্মপ্রেমিক, এবং তার আত্মপ্রেমিক এই যে সত্তাটা এখানে প্রকাশ পাচ্ছে এমন একটা প্রেক্ষাপটে যেখানে আমেরিকা কিন্তু পরাজিত হয়েছে ইরানের হাতে, এবং এই পরাজয় বরণ করে নেওয়া আমেরিকার পক্ষে সত্যিই কঠিন। এরকম একটা মহাশক্তিধর একটা দেশ, মানে সাম্রাজ্য, সে কিভাবে এই ইরানের মতো একটা ছোট দেশ, তার মানে যদি আমি শক্তির দিক থেকে কম্পেয়ার করি, তাহলে তার হাতে পরাজয় বরণ করা, এর থেকে অপমানজনিত কোনো কাজ আমেরিকার ইতিহাসে কিন্তু আমরা দেখি না, এই যে 250 বছরের ইতিহাসে। সুতরাং এই যে পরাজয়কে ধামাচাপা দেওয়ার জন্যে নানা মানে বাক্য ব্যয় করে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা অভ্যাস। এটা হচ্ছে একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে, আপনি যদি সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন, তাহলে আমেরিকার কিন্তু সব প্রেসিডেন্টই কিন্তু যেভাবে হোক না কেন অপরাধী। সেটা গণহত্যায় বলি, ইরাকে জর্জ বুশ যেটা করেছে সেটা কি গণহত্যার সামিল নয়? 10 লাখ লোক মেরে ফেলেছে, এবং ইরানের বিরুদ্ধে যে কেমিক্যাল অস্ত্র ব্যবহার করেছিল ইরাক, সেটার ইন্ধন জুগিয়েছে কে? আমেরিকা। সেখানে তো 9 লাখ মানুষ, ইরানি মানুষ মারা গেছে। সুতরাং এইভাবে যদি আপনি দেখেন, বারাক ওবামা করেনি? উনি 2015 সালে ইয়েমেনে যে গণহত্যাটা হলো হুতিদের বিরুদ্ধে, সেখানে কি বারাক ওবামার ভূমিকা নেই? সুতরাং এই আমেরিকার প্রতিটা প্রেসিডেন্টই কিন্তু আজকে এই 250 স্বাধীনতা বর্ষপূর্তি উপলক্ষে এটা দাবি করা যায়, এবং অনেকেই করেছে, আমি শুধু রিপিট করছি, সেটা হচ্ছে যে আমেরিকার প্রতিটা প্রেসিডেন্ট এই গণহত্যার জন্য কিন্তু দায়ী। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যদি আজকে আক্রমণ করার হুমকি দেয়, সেটা বাস্তবায়ন করার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের নেই। কিন্তু এটা বলে সে নিজেকে সান্ত্বনা দিতে চায় যে না, আমরা পরাজিত না, আমরা শক্তিশালী, এবং পৃথিবীকেও বলা যে না, আমেরিকা অনেক কিছু করতে পারে। কিন্তু যখন প্র্যাকটিক্যালে, যখন বাস্তবে, যখন তার এই শক্তিটাকে প্রমাণ করতে হয়, তখন দেখা গেছে প্রতিটা ক্ষেত্রে ফেল করেছে। আপনি দেখেন, যুদ্ধের দিক থেকে যদি আমি বলি, কোন যুদ্ধে আমেরিকা জয়ী হয়েছে? এইরকম মানে কন্টিনেন্টাল যুদ্ধ যেটাকে বলে, ভূমিতে সৈন্যবাহিনী প্রেরণ করে প্রতিপক্ষকে পরাজিত করা, এটা তারা সব জায়গায় পরাজিত হচ্ছে। ভিয়েতনাম বলেন, কোরিয়া বলেন, আফগানিস্তান বলেন, ইরাকেও বলেন, তাই না? তারপরে এই লিবিয়াতেও বলেন, সব জায়গায় কিন্তু তারা পরাজিত হচ্ছে। সুতরাং আমেরিকার যুদ্ধের এই যে শক্তির যে মহড়া, সেটা কিন্তু অত্যন্ত পুরনো একটা আউটডেটেড একটা মানে তাদের স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে স্নায়ুযুদ্ধের সময় তারা এটা করেছিল, সোভিয়েত ইউনিয়নকে একটা প্রতিপক্ষকে হিসেবে সামনে রেখে। আজকের দিনের যুদ্ধ হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। এই যুদ্ধের জন্য আমেরিকা প্রস্তুত নয়। গোলাগুলি চালাতে হয় না, বা তাকে নিয়ে কোনো তেমন কিছু করতে হয়, ইমপ্লোড করেছে যেটাকে আমরা বলি, ভেতর থেকে বিস্ফোরিত ভেঙে পড়েছে। সুতরাং আমেরিকার এখনো প্রমাণ করার ব্যাপার আছে, এবং সেই প্রমাণটা তারা করেই দিচ্ছে যে ইরানে তারা পরাজিত। এমনকি এখন তো তারা আবার সৈন্য মোবিলাইজ করছে, এটাও আমাদের জেনে রাখা ভালো, যে তারা বলছে যে 500,000
5 লক্ষ সৈন্য তারা মোতায়েন করতে চায় এই গালফ স্টেটগুলোতে, এবং তারা দ্বিতীয় আরেকটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি মনে করি যে সেটা সেই রকমের যদি একটা পদক্ষেপ যদি আমেরিকা নেয় এবং নতুন করে যুদ্ধের যদি দামামা বাজে সেখানে, তাহলে আমেরিকার পরাজয়টা কমপ্লিট হবে। এখনো অসম্পূর্ণ আছে, কিন্তু আমেরিকার ওই পরাজয়টা তখনই কমপ্লিট হবে মানে যখন অল্পের উপর দিয়ে আমেরিকা গেছে এখন। অল্পের উপর দিয়ে গেছে, এটা বেঁচে গেছে আমেরিকা। কিন্তু ওই অ্যাডভেঞ্চারে যদি তারা অভিযানে যদি তারা মানে চিন্তা করে অভিযানের, তাহলে তাদের পরাজয়টা কমপ্লিট হবে এবার, এবং সেটাই প্রয়োজন কিন্তু একদিক থেকে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমেরিকা তার শক্তির পরিমাণ যে শেষ হয়ে এসছে সেটা তারা বুঝতে পারবে, এবং পৃথিবীতে শক্তির ভারসাম্যের ক্ষেত্রে নতুন সমীকরণ আমরা তৈরি লক্ষ্য হবে। করতে পারবো। ধন্যবাদ অধ্যাপক খান। প্রিয় দর্শক, চর্চা ডিকোডে এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।